বিদ্যুৎ সাশ্রয়ে দেশের সব বিপণী বিতান, মার্কেট ও দোকানপাট বেলা 11টায় শুরু হয়ে রাত 8টায় বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। একই সাথে সন্ধ্যা 7টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ করতে হবে। বুধবার সন্ধ্যায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এসব আদেশ দেয়। এছাড়া দেশের বিভিন্ন স্থানে চলমান বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রাত 8টার মধ্যে শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে হাসপাতাল, ওষুধ, খাবারের দোকান সহ জরুরি সেবাগুলো এই নির্দেশনার আওতাভুক্ত থাকবে। লোডশেডিং এর কবলে দেশ, ভোগান্তিতে মানুষ। যদিও সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতি হওয়ার আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বিগত সরকারের ভুল নীতির কারণেই জ্বালানি সংকট চরম আকার ধারণ করেছে বলে অভিযোগ করেন তিনি। জানান, বঙ্গোপসাগর উত্তাল থাকায় একটি ভাসমান এলএনজি টার্মিনালে গ্যাস সরবরাহ করা যাচ্ছে না। বিকল্প উপায়ে সমস্যা সমাধানের সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। শারমিন নীরা রিপোর্ট। জাতীয় গ্রিডের তথ্য অনুযায়ী বুধবার সকাল 8টায় বিদ্যুতের চাহিদা ছিল 15,249 মেগাওয়াট। বিপরীতে সরবরাহ হয়েছে 12,935 মেগাওয়াট, ঘাটতি 2,300 মেগাওয়াটের। এদিন ভোর 4টায় লোডশেডিং হয়েছে 2,951 মেগাওয়াটের। সারাদিন প্রায় 3,000 মেগাওয়াট করে লোডশেডিং হচ্ছে। জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় দেশের পল্লী এলাকায় লোডশেডিং বেশি। চাহিদার তুলনায় 40 থেকে 50% পর্যন্ত কম বিদ্যুৎ সরবরাহ হওয়ায় কোথাও দিনে 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। একটি এলএনজি টার্মিনাল আংশিক বন্ধ, সংকটের মধ্যে অন্যটি দিয়েও খালাস করা যাচ্ছে না গ্যাস। এজন্য ভোগান্তি বললেন প্রতিমন্ত্রী। এক্সেলার টার্মিনালে এমনিতে 50% ক্যাপাসিটিতে রান করছে ডিউ টু বয়লার ফল্টেজ, আপনারা জানেন। ফুল ক্যাপাসিটি আমরা রান করতে পারছি না। হোয়ারাস আবার সামিট টার্মিনালে বে অফ বেঙ্গলের রাফ থাকবার কারণে আমরা কার্গো স্টিল ওয়েটিং ফর ডিসচার্জ। দ্যাট ইজ দ্য প্রবলেম। তার অভিযোগ, জ্বালানি খাতে গেল 16 বছরের ভুল নীতির খেসারত দিচ্ছে জনগণ। বর্তমান পরিস্থিতিতে বিকল্প উপায়ে সমাধানের আশ্বাস দেন তিনি। গ্যাস যদি আপনি পর্যাপ্ত সাপ্লাই না করতে পারেন, তাহলে বিদ্যুতের সংকট হবে, পাওয়ার প্ল্যান্টটা না দিতে পারে। তারপর আমরা একটা কৌশল নিয়েছি, আমরা সেই কৌশলটা গতকাল সন্ধ্যা থেকে নিয়েছি। আমরা আশা করছি আজকে সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলে উন্নতি হবে ইনশাআল্লাহ। যখন ভুল নীতি আপনি গ্রহণ করবেন, একটি সময় তার মাসুল দিতে হবে। বিগত সরকারগুলো কোনো মধ্যমেয়াদী, কোনো দীর্ঘমেয়াদী কোনো সমাধান সূত্র খোঁজেননি, তাৎক্ষণিক সমাধানের পথে গেছেন বলে আজকে হঠাৎ করে একটি সংকট হয়েছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিদ্যুৎ পরিস্থিতি এমন থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিদ্যুতের ভোগান্তির কারণে বিভিন্ন স্থানে ভাঙচুরের ঘটনা হয়েছে। নিরাপত্তা চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন। শারমিন নীরা, 71, ঢাকা। আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার গুঞ্জন সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। গুজব রটালে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। জানান, ভারতের সঙ্গে সম্পর্কের যে কোনো জটিলতা নিরসনে আন্তরিকভাবে কাজ করছে সরকার। অন্যদিকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভীর অভিযোগ, ফ্যাসিস্টদের খুশি করতেই একটি রাজনৈতিক দল মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদান মুছে ফেলতে চাইছে। সকালে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। বেশ কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া ও দলটির রাজনৈতিকভাবে ফিরে আসা নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এ নিয়ে বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। জানান, আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি গুজব। আশ্বাস দেন গুজব রটানাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার। আওয়ামী লীগের উপরে নাকি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার একটা গুজব ছড়িয়ে পড়েছে। এই ধরনের কোনো গুজব এখন পর্যন্ত সরকারের কানে আসেনি। আর কোনো প্রশ্ন? সে বিষয়ে কোনো ব্যবস্থা নেবেন যারা এগুলো ছড়াচ্ছে? যে গুজব কানে আসে নাই সে বিষয়কে আমরা এখন পর্যন্ত কগনিজেন্সে নিতে চাচ্ছি না। বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে ইতিবাচক অবস্থানের কথাও জানান মন্ত্রী। বলেন, দুই দেশের মধ্যে যে কোনো সমস্যাই আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। ভারতের রাষ্ট্রদূত নিজেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে বেরিয়ে বলেছেন, দুই দেশের এমন কোনো সমস্যা নাই যা সমাধান করা যাবে না। এ কথা বলেই তিনি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছেন।
আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি ইতিবাচক ফলাফলের জন্য। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিতে কাজ করছে সরকার। যুব বা যুব নারী উদ্যোক্তা যারা রয়েছে তারা যাতে সহজে লোন পেতে পারে সে বিষয় নিয়ে আমাদের কার্যক্রম ইতিমধ্যে শুরু করেছি। এর আগে সকালে আরাফাত রহমান কোকোর 57তম জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা জানাতে গিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী পতিত আওয়ামী লীগ সহ বর্তমান বিরোধী দল জামায়াত ইসলামীকে নিয়ে সমালোচনা করেন। ৭১কে ছোট করার জন্য, ৭১কে ইতিহাস থেকে মুছে দেওয়ার জন্য বর্তমানে কোন রাজনৈতিক দল প্রচেষ্টা চালাচ্ছে এবং এই ৭১ স্বাধীনতা মুক্তিযুদ্ধের সাথে যে নামটি অবিচ্ছিন্নভাবে জড়িত, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, তাকে মুছে ফেলার একটা খুব গভীর চক্রান্তের প্রচেষ্টা চলছে। তার অভিযোগ, জিয়া পরিবারকে ধ্বংস করতে ফ্যাসিস্ট শেখ হাসিনার সকল অপচেষ্টা চালিয়েছে। শেখ হাসিনা এমন কোনো কাজ করেননি, কারণ মুক্তিযুদ্ধে তার পরিবারের অবদান নাই, না তার পিতার, তার না নিজে। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। বিএনপি রাষ্ট্রের সব কাঠামোকে দলীয়করণ করছে বলে অভিযোগ করেছেন ঢাকা ১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। বুধবার রাজধানীর আইইবি ভবনে এক আলোচনা সভায় এই অভিযোগ করেন তিনি। জুলাই সনদ বাস্তবায়নে সরকারের অনীহা স্পষ্ট বলেও মন্তব্য করেন সাইফুল আলম খান মিলন। একই অনুষ্ঠানে ঢাকা ১৬ আসনের সংসদ সদস্য অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেন অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল তা পুরোপুরি ভেস্তে গেছে। তিনি বলেন, জুলাই সনদের আলোকে রাষ্ট্রপতি নির্বাচন হলে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পেতেন, কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকার সেই পথও বন্ধ করে দিয়েছে। দেশে কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে ২৪-এর মতো আরেকটি বিপ্লব প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। ২৪শে জুলাই আন্দোলন দমনে শেখ হাসিনার নির্দেশনা দলীয় নেতাকর্মীদের পৌঁছে দিতেন ওবায়দুল কাদের। সেই নির্দেশনা অনুযায়ী দমন পীড়ন করেছে আওয়ামী ক্যাডাররা। ফলে জুলাই মানবতা বিরোধী অপরাধে ব্যক্তির পাশাপাশি সংগঠন হিসেবে আওয়ামী লীগেরও দায় আছে। কাদের, আরাফাত এবং যুব ও ছাত্রলীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে করা এক মামলায় এমন যুক্তিতর্ক তুলে ধরেছে প্রসিকিউশন। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। জুলাই অভ্যুত্থান দমনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে ছিল আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। প্রসিকিউশনের দাবি, আন্দোলন তুঙ্গে থাকাকালে সরকার ও দলের শীর্ষ পর্যায় থেকে আসে একের পর এক নির্দেশনা। এই 2 দিন জনসংযোগ করবে, তারপরে এই দমনপীড়নের পরিকল্পনা ও নির্দেশনার কেন্দ্রে ছিলেন শেখ হাসিনা ও তৎকালীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একাধিক ফোন আলাপে উঠে আসে দলীয় নেতাকর্মী, এমপি মন্ত্রীদের নির্দেশনার চিত্র। এই যে যারা কথা শুনে না, টিভি চ্যানেলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। আন্দোলন দমনে নির্দেশনা ও বাস্তবায়নে ভূমিকার অভিযোগে ওবায়দুল কাদের, মোহাম্মদ আলী আরাফাত, ছাত্রলীগ ও যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ 7 জনের বিরুদ্ধে এই মামলায় প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। আওয়ামী লীগের যে সেক্রেটারি জেনারেল অর্থাৎ ওবায়দুল কাদের, তিনি বাংলাদেশের ইতিহাসে একজন রাজনৈতিক জোকার বা পলিটিক্যাল ক্লাউন। বুধবার ট্রাইব্যুনাল 2-এ প্রসিকিউশনের সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। পরে তিনি বলেন, জুলাইয়ের হত্যাযজ্ঞে ব্যক্তির পাশাপাশি দল হিসেবে আওয়ামী লীগেরও দায় রয়েছে। তৎকালীন আওয়ামী লীগের সেই দুষ্কৃতিপরায়ণ নেতৃবৃন্দ, সেই কারণে তাদের যেমন বিচার হওয়া উচিত, ওই দলটিরও সেইভাবে দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত। তারা যে এতগুলো স্বপ্ন ধূলিসাৎ করেছে, এতগুলো স্বপ্ন যে তারা মৃত্যু ঘটিয়েছে। এদিন সাজাপ্রাপ্ত আসামিদের সম্পত্তি ক্ষতিগ্রস্তদের মধ্যে কি প্রক্রিয়ায় ও কতটুকু বন্টন হবে রায় তা স্পষ্ট করার আবেদন জানিয়েছে রাষ্ট্রপক্ষ। আইন যেটা আছে সেই আইনে কারোর সম্পত্তি, আসামিদের সম্পত্তি বাজেয়াপ্তির বিধান আছে এবং জরিমানার বিধান আছে, ক্ষতিপূরণ দেওয়ার বিধান আছে। কিন্তু এই ক্ষতিপূরণটা আদায়ের যে প্রক্রিয়া অথবা যে সম্পত্তিটা বাজেয়াপ্তির যে প্রক্রিয়া, সেটি আমাদের রুলস অফ প্রসিডিউরে নাই। যুক্তিতর্কে চায়না রাইফেল, পিস্তল, শটগান, এলএমজি, এসএমজি ও রিভলভার সহ বিভিন্ন অস্ত্র এবং হেলিকপ্টার ব্যবহারের তথ্য তুলে ধরে প্রসিকিউশন। বলা হয়, আন্দোলনকারীদের দমনে 7.62 মিলিমিটার গুলি ব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনী। একটা দলের সাধারণ সম্পাদক করে দলটাকে বিপর্যস্ত করেছেন। মাইনুল মারুফ, ৭১, ঢাকা।
চাল এবং মাংসের দাম কমেছে, যে কারণে জুলাইয়ে মূল্যস্ফীতিও নেমেছে ৮ মাসের মধ্যে সর্বনিম্নে। এ নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। এসডিজি সম্মেলন শেষে এই এক প্রশ্নের জবাবে এই কথা বলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, জনগণের জীবনমান উন্নয়নই এই সরকারের প্রধান লক্ষ্য। একই অনুষ্ঠানে জ্বালানি সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন বলেন, ১৬ বছরের সংকট ৫ মাসে সমাধান সম্ভব নয়। রাকিব আল জাবেদের রিপোর্ট। আমি আইন অনুযায়ী ফেব্রুয়ারিতে ক্ষমতা নেওয়ার সময় দেশে মূল্যস্ফীতি ছিল প্রায় ৯.৯%। এরপর বিভিন্ন পরিকল্পনা এবং উদ্যোগ থাকলেও গেল ৬ মাসেও তা নিয়ন্ত্রণে আনতে পারেনি বিএনপি সরকার। উল্টো মে মাসে তা উঠে যায় ৯.৫-এর কাছাকাছি। এরপর টানা বৃষ্টি, মধ্যপ্রাচ্য উত্তেজনার অভ্যন্তরীণ সরবরাহ সংকটে বাজারে হু হু করে বাড়ে নিত্যপণ্যের দাম। গেল মাস দেড়েক ধরে যা অব্যাহত আছে এখনো। কিন্তু বিবিএস প্রকাশিত তথ্য বলছে, জুলাই জিনিসপত্রের দাম বৃদ্ধির হার নেমে এসেছে ৮.৩২%, যা ৮ মাসের মধ্যে সর্বনিম্ন। এসডিজি সম্মেলন শেষে এ নিয়ে প্রশ্ন করা হলে অর্থমন্ত্রী বলেন, চাল ও মাংসের দাম কমায় নিম্নমুখী ছিল সার্বিক হার, জানিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। তথ্য বিভ্রান্ত হয় এরকম কিছু এই সরকার করবেন। ইনফ্লেশনের যে তথ্যটা দেওয়া হয়েছে সঠিকভাবে দেওয়া হয়েছে। মাননীয় মন্ত্রী, কি কারণে কমেছে সেটাও আমরা দেখেছি, চেক করে। আমরা সত্যিকার অর্থে কোথায় দাঁড়িয়ে আছি এটা জানতে চাই, এবং এটা স্বীকার করতে কোনো অসুবিধা নেই। বাংলাদেশ এই এসডিজি গোল অ্যাচিভ করার ক্ষেত্রে কেবলমাত্র অর্থায়নের ঘাটতি আছে $421 বিলিয়ন, প্রায় 50 লক্ষ কোটি টাকার উপরে। 3 দিনের এই সম্মেলনে প্রাধান্য পায় বৈষম্য, বেকারত্ব ও সামাজিক সুরক্ষার নানা বিষয়, যেখানে মজুরি কাঠামো নিয়ে অসন্তোষের কথা জানান বক্তারা। আর বৈষম্য, দারিদ্র্য কমাতে বাড়তি মনোযোগের তাগিদ দেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক। আমরা এমন প্রবৃদ্ধি চাই যা কর্মসংস্থান সৃষ্টি করবে, এমন সমৃদ্ধি চাই যার সুফল দেশের প্রতিটি অঞ্চলে পৌঁছাবে। নারীর বৈষম্য তো রয়েছেই, অন্যান্য ক্ষেত্রেও রয়েছে, এবং আমরা দেখেছি যে আন্তঃপ্রজন্ম কিভাবে বৈষম্য সৃষ্টি করে, এবং বিশেষ করে জলবায়ুর ক্ষেত্রে এই আন্তঃপ্রজন্ম আমাদের যে বিদেশি আমাদের যে সমস্ত দায় দেনা আছে সেইগুলিকে আমরা পরের প্রজন্মে দিয়ে যাচ্ছি। অনেকগুলো এই পিছিয়ে থাকা মানুষদের জন্য তথ্য উপাত্ত নাই। আমরা বলি যে যখন তথ্য উপাত্ত থাকে না তখন আর ইউ আর নট কাউন্টেড, ইউ আর অলসো নট অন দ্য টেবল। আলোচনার এক পর্যায়ে সামনে আসে চলমান জ্বালানি সংকট। এ নিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন বলেন, ১৬ বছরের সমস্যা ৫ মাসে সমাধান সম্ভব নয়। অবশ্যই বাংলাদেশে একটা বড় সমস্যা বর্তমানে জ্বালানি ক্ষেত্রে, কিন্তু ১৬ বছরের যে সমস্যা বাস্তবিকভাবে 5 বা 6 মাসে সেই সমস্যা 100% সমাধান করা সম্ভব হয় না। সম্মেলনে সামাজিক নিরাপত্তা খাতে প্রয়োজনীয় বরাদ্দ ও ব্যয় নিশ্চিতের আশ্বাস দেন সমাজ কল্যাণমন্ত্রী। 5 বছরের জন্য ম্যান্ডেট দিয়েছে, উই ওয়ান্ট টু ফিনিশ ইট বাই 4 ইয়ার্স, সো দ্যাট 1 বছর মানুষ আমাদেরকে অ্যাসেস করবে, দেন 5th ইয়ার আমরা মানুষের কাছে যাব। ইয়েস, আমরা এই কমিট করেছিলাম আপনাদের কাছে বিফোর ইলেকশন, দিস ইজ আওয়ার পারফরম্যান্স, নাও ইউ নিড টু ডিসাইড। রাকিব আল জাবেদ, ৭১, ঢাকা। সিলেটের আলোচিত ট্রিপল মার্ডারের ঘটনায় দ্রুততম সময়ে সন্দেহভাজন ঘাতক বাবুলকে আটক করেছে মেট্রোপলিটন পুলিশ। দুপুরে নগরীর রায়নগর এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, বাবুল রং মিস্ত্রির কাজ করার পাশাপাশি কসাইয়ের কাজ করত। এ ঘটনায় সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার জানান, নিহত গৃহকর্মীর সঙ্গে আসামি বাবুলের প্রায় 15 থেকে 20 দিনের প্রেমের সম্পর্ক ছিল। এর সূত্র ধরেই বুধবার সকাল 9টার দিকে ওই বাসায় যায় বাবুল। সেখানে মেয়েটির সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে হত্যা করে বাবুল। এ সময় বাসার মালিক সাত্তার ও তার স্ত্রী টের পেয়ে বাবুলকে ধরতে গেলে তাদেরকেও হত্যা করে পালিয়ে যায় সে। এদিকে ঘটনার পরপরই অভিযানে নামে সিলেট মেট্রোপলিটন পুলিশ। মাত্র 12 ঘন্টার মধ্যে রায়নগর এলাকা থেকে বাবুলকে আটক করা হয়। তবে এর সাথে অন্য কারো সম্পৃক্ততা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তার কাজের মহিলার সাথে তার কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটি হওয়ার এক পর্যায়ে সে হলো, যেহেতু তার কসাই, তার হাতে তার কাছে একটা ছুরিও ছিল। এই ছুরি দিয়ে সে তাকে আঘাত করে। এর মধ্যে তার কাজের ওই মহিলা, যে ভদ্র মহিলা সুরাইয়া ছিলেন, তিনি দৌড়ে আসেন এবং সে তাকে আঘাত করে, তাকেও হলো যে হত্যা করে। এবং এই যে চিৎকার শুনে যে ভদ্রলোক ছিলেন, যেটা আব্দুল সাত্তার, উনি হলো যে দৌড়ে আসে, পরে তার সাথে ধস্তাধস্তি, এবং সে হলো তাকেও সে হলো যে হত্যা করে। মেহেরপুর 250 শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শনে গিয়ে দ্বন্দ্বে জড়ালেন মেহেরপুর 1 আসনের সংসদ সদস্য
জামায়াতের তাজউদ্দিন খানের কর্মী ও বিএনপির সমর্থকরা। এ সময় বিএনপির এক কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। পুলিশ জানায় সকালে জামায়াতের কর্মী সমর্থক সহ তাজউদ্দিন খান হাসপাতাল পরিদর্শনে যান। এ সময় তিনি ডাক্তার বেলাল হোসেনের কক্ষ ফাঁকা দেখতে পান, কিন্তু হাজিরা খাতায় তার স্বাক্ষর থাকায় কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়। এরপর প্যাথোলজি বিভাগের একজন ভুয়া আইডি কার্ড দেখে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে লাঞ্ছিত করেন জামায়াতের এক কর্মী। এ নিয়েই সেখানে বিএনপির সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে সংসদ সদস্য সহ তার সমর্থকদের অবরুদ্ধ করে রাখেন বিএনপি কর্মীরা। খবর পেয়ে পুলিশ সহ বিএনপি সভাপতি ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ নিয়ে জেলা জামায়াতের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জানান, হাসপাতালে দালাল মুক্ত করতে গিয়েই এই উত্তেজনা তৈরি হয়। স্থানীয় কিছু জনগণ এমপি সাহেবের উপরে চড়া হয় এবং জামাতের উপরে চড়া হয়, যা তারা একজন মেহেরপুরের অভিভাবক, মেহেরপুরের গার্জিয়ান, সে সর্বোচ্চ জায়গার মানুষ, মেহেরপুরের মাননীয় সংসদ সদস্য সঙ্গে করে এই সমস্ত ক্যাডার বাহিনী, আমি এক কথায় বলবো ক্যাডার বাহিনীর সাথে করে এনে এই হাসপাতালে এই ধরনের অপকর্ম করেছে, যার কারণে আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই। এখানে বিশেষ করে একটা রাজনৈতিক দলের লোকজন এখানে মানে মব সৃষ্টি করছে। তারা মূলত এই হাসপাতালে অনৈতিক সুবিধা নিচ্ছে আর কি। অনৈতিক সুবিধা নিয়ে তারা হচ্ছে কি যে এই হসপিটাল থেকে রুগী ভাগায় নিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং হসপিটালে রুগীদের যে সেবা, এই সেবাটাকে হচ্ছে কি তারা বিলম্বিত করছে। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।